রৌদ্রবা চোখ বন্ধ করে নেয়, তাতে ধোয়া চাপে শক্ত গলায় খেকিয়ে ওঠে। তোরে গাড়ি বের করতে বলেছি না? ধমকে চুপসে গেল বেচারা অনেক। মুখের কথাটাও বুঝি মুখেই থেকে গেল তার। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে মুখটা নিচু করে রেখে দ্রুত কদমে এগিয়ে যায় গাড়ির কাছে। ড্রাইভিং সিটে বসতে মনে মনে বলে ওঠে, কার জানি আজকে হাত পা ভাঙে, আল্লাহ ভালো জানে। এদিকে রোজু অয়নের অন্য হাতটা আলতো করে ধরে, তাকে বসিয়ে দেয় ব্যাক সিটে এবং নিজেও মেয়েটার পাশে বসে পড়ে। অনেক তাদের গাড়িতে বসে দেখে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে, প্রতিটি মুহূর্ত যেন পেরোচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে। চিন্তাও বাড়ছে অনেকের। ছেলেটা ভাবুকের মতো এক হাত মুখের সামনে, অন্য হাতে দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছে। এদিকে পেছনের সিটে রোজ বসে সাপের মতো ফুসফুস করছে। ছেলেটা একটু পরপর অরিনের ব্যথা লাগা হাতটার পানে তাকাচ্ছে আর নিজে চুল চেপে ধরছে শক্ত হাতে। অরিন ভীত চোখে এক আধবার তাকাচ্ছে ছেলেটার পানে। এই মুহূর্তে রোজের সঙ্গে কথা বলতে কেন যেন এত ভয় লাগছে তার। সেদিন শেষবার যখন তামিমকে মারতে দেখেছিল, তারপর থেকে রোজের এহেন রাগ লুক দেখলেই বুক কাঁপে মিচার। অরিন হালকা নড়ে চড়ে বসে, ধীরে ধীরে এক হাত রেখে রোজের উপর, রোজ গাড়ির জানালার উপর এক হাত ঠেকিয়ে মুখের সামনে ধরে বাইরে তাকিয়েছিল কটমট দৃষ্টিতে। হঠাৎ অরিনের স্পর্শে আর চোখে তাকায় রোজ, গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, কিছু বলবি? অরিন বুঝি সাহস পেল কিছুটা। সে মৃদু হাসার চেষ্টা চালিয়ে মিনমিনিয়ে বলল, বলছিলাম যে এখন না হয় এসব থাক, আমি তো ঠিক। বাকিটা আর বলতে পারলো না বেচারি। তার আগে রোজর কটমট দৃষ্টি দেখে কথাগুলো গলাতেই আটকে গেল তার। অরিন ফাঁকা ঝোঁক গেল খানিকটা, দৃষ্টি নামিয়ে মাথাটা নুয়ে ফেল তৎক্ষণাৎ। কিয়ৎক্ষণ বাদেই তার কর্ণকুড়ে পৌঁছালো রোদ্রের দাঁত কিনবির করা কণ্ঠ। আমার বউয়ের গায়ে হাত দিয়েছে এমন বাপের বেটাদের কলিজা কত বড় তা না দেখে ক্ষান্ত হচ্ছি না আমি। অরিন ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মাথা উঁচিয়ে রোদ্রের দিকে তাকায়। দেখতে পায় ছেলেটার হলদেটে ফর্সা চেহারা কেমন রক্তবর্ণ ধারণ করেছে। রাগে দৃঢ় চোয়ালখানা ফুটে উঠেছে আর একটু শক্ত হয়ে। না জানি আজ কি না কি হয়। প্রায় মিনিট বিশেক পর অরিনের গাড়ি এসে থামলো ভার্সিটির গেটের মুখে। রোজ অরিনের হাতটা ধরে গাড়ি থেকে বের হলো। অনেক বের হলো পিছু পিছু। রোজ অরিনের হাতটা ছেড়ে দিয়ে গাড়ির ডিকির কাছে গিয়ে দাঁড়ায়। কিয়ৎক্ষণ বাদে ফিরে আসে একটা লম্বা হক স্টিক নিয়ে। রোজ হক স্টিকটা এক হাতে নিয়ে অন্য হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে অনেক ঘাবড়ে যায়। রোদ্রের হাতে হক স্টিক দেখে ছেলেটা আটকে উঠছে, জিজ্ঞেস করে, ভাইয়া এটা কোথায় পেলে তুমি? রৌদ্র হাতটা গোটাতে গোটাতে বলে উঠছে, এসব জেনে তোর লাভ নেই। বলেই সে অয়নের দিকে তাকায়। অয়নের হাতটা আলতো করে চেপে ধরে বলে উঠছে, চল। কথাটা শেষ করে অরিনকে আর কিছু বুঝে ওঠার সুযোগ অবধি দিল না রৌদ্র। এক প্রকার টানতে টানতে মেয়েটাকে নিয়ে চলো ভার্সিটির ভেতরে। ছেলেটা ব্যস্ত পায়ে সামনের দিকে হাঁটছে তো হাঁটছেই, থামাথামি নাম গন্ধ নেই। ওদিকে তার পায়ে পা মিলিয়ে এগোতে যেন বেগ পেতেই হচ্ছে বেচারি অরিনের। রোজ প্রায় প্রতিটি ছেলের দিকে ইশারা করে অরিনকে একাধারে জিজ্ঞেস করে যাচ্ছে, এই কি সেই ছেলে? অরিন বারবার মাথা নাড়িয়ে না জানায়। একদিকে রোজের ভয়, অন্যদিকে ছেলেগুলোর পরবর্তী অবস্থার কথা চিন্তা করে মনে ওঠা কিঞ্চিত কম্পন, দুটো মিলিয়েই মেয়েটার ক্ষুদ্রাকার দেহখানি বুঝি এই অসার হয়ে এলো বলে। রোজ এক পর্যায়ে থামলো, মেয়েটাকে একটানে নিজের সামনে এনে দাঁড় করিয়ে শক্ত গলায় বলতে লাগলো, এইদিকে তাকা। অরিন ধীরে ধীরে মাথা তুলে রোজের দিকে তাকাতে রোজ মেয়েটার মুখের সামনে আঙুল উঁচিয়ে হিসিসি বলল, একদম কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলবি না সানশাইন। আদারওয়াইজ এর পরিণতি ঠিক কতটা ভয়াবহ হবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না। সো তাড়াতাড়ি বল এখানের কোন ছেলেটা? অরিন পরপর মাথা ঝাঁকায়, শুষ্ক ফাঁকা চোখ গিলে এইদিক ওইদিক দৃষ্টি ঘুরিয়ে সেই ছেলে দুটোকে খুঁজতে থাকে। কিয়ৎক্ষণ বাদে পেয়েও যায় তাদের। ছেলে দুটো অদূরে বটগাছের নিচে বসে এক মনে সিগারেট টেনে যাচ্ছে, অথচ এটা যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেই খবরটিও বুঝি নেই তাদের। অরিন একদম কদম পিছিয়ে যায়। অরিন এক কদম পিছিয়ে আসে রোদ্রের দিকে, তাকে ইশারায় ছেলে দুটোর দিকে আঙুল তাক করে বলে, ওই যে লাল গেঞ্জি পরা ছেলেটা আর তার পাশে বসা সাদা শার্ট পরা ছেলেটা, এরা দুজনেই।
বাকিটা আর বলতে পারলো না মেয়েটা, তার আগেই রৌদ্র অনেকের দিকে তাকে রাজবাড়ি কঞ্চে বলে হচ্ছে। অনেক, ওকে নিয়ে গাড়িতে বসা। আর হ্যাঁ, খেয়াল রাখবি ও যেন একটুর জন্য বাইরে না বের হয়। অনেক বাতুর ছেলের মতো মাথা নাড়িয়ে অরিনের হাত ধরে তাকে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। অরিন যেতে যেতে প্রায় কয়েকবার পেছনে তাকায়, হয়তো মেয়েটার আতঙ্ক আছে তার ডাক্তার সাহেবের পরবর্তী কর্মকাণ্ডের ব্যাপারে। এদিকে রৌদ্র শার্টের হাতে গোটাতে গোটাতে এগিয়ে আসে ছেলে দুটোর কাছে। কোনো রূপ এসেই আগাম সতর্ক সংকেত ছাড়াই সজোরে লাথি বসিয়ে দেয় লাল গেঞ্জি পরিহিত ছেলেটার পিঠ বরাবর। হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে খানিকটা ছেলেটা ঝুঁকে দূরে ছিটকে পড়ে, উবু হয়ে বসে কাতরাতে থাকে সশব্দে। অন্যদিকে তার পাশে বসা ছেলেটাও কেমন হতভম্ব হয়ে গেছে কাণ্ডে। প্রায় প্রতি মুহূর্ত খানেক ব্যবধানে নিজের সকল হতভম্বতা কাটিয়ে ওঠার আগে রৌদ্র তার হাতে থাকা হকস্টিকটা দিয়ে বেধড়ক মারতে থাকে ছেলেটাকে। ছেলেটা নিজেকে বাঁচানোর উপায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু অথচ লাভের লাভ কিছুই হলো না। রৌদ্র বুঝি আজকে আর কোনো কিছুর পরোয়া ছাড়াই পিটিয়ে যাবে এদেরকে। রৌদ্র একের পর এক হিংস্র মারে দাপিয়ে যাচ্ছে ছেলেগুলোর উপরে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বহু কষ্টে থেমে থেমে বলল, কে তুই? এভাবে মারছিস কেন আমাদের? রৌদ্র বুঝি আরেক দফা মেজাজ হারালো। সেই রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোর বাপ লাগি। আর আমার বউয়ের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস করেছিস, সেক্ষেত্রে তোদেরকে কোলে বসিয়ে খাওয়াবো না নিশ্চয়ই। ছেলে দুটো কি আর বুঝলো রৌদ্রের কথা? কে জানে। তাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে না তারা কিছু বোঝার মতো অবস্থা আছে। রৌদ্র একের পর এক হিংস্র ঘুষি লাথি মেরেই যাচ্ছে ছেলে দুটোকে। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র ফের গর্জন তুলে বলল, উঠোস না কেন কুত্তার বাচ্চা? আমার বউয়ের গায়ে হাত দিয়েছিল কে? তাড়াতাড়ি বল, না হলে এক্ষুনি কবরে পাঠাবো তোদের দুটোকে। ছেলে দুটোর মধ্যে লাল গেঞ্জি পরিত ছেলেটা জলদি সরে আসে রৌদ্রের হাত থেকে, খানিকটা দূরে সরে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ভাই, আমি না, ওই রাকিবের হাত ধরছে আজকে একটা মেয়ের। ব্যাস এই কথাটাই বুঝি যথেষ্ট ছিল রৌদ্রের গায়ে আগুন ধরিয়ে দেবার জন্য। ছেলেটা আগুন চোখে তাকালো মাটিতে গঙ্গাতে থাকা ছেলেটার পানে। তারপর আর 7-5 না ভেবে সে এক ঝটকায় ছেলেটার চুলগুলো হাতের মুঠোতে চেপেই ধরে। ছেলেটা আবারও কুকিয়ে উঠে ব্যথায়। রৌদ্র ছেলেটার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, কোন হাত দিয়ে ধরেছিস আমার বউরে? কোন হাতে? কথা বলিস না কেন জানোয়ারের বাচ্চা? রৌদ্রের হিংস্র কণ্ঠে ভয়ে কেঁপে উঠে ছেলেটা। সে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে অস্থির, অথচ রৌদ্র বুঝি এতটুকু মায়া দেখালো না তাকে। সে ছেলেটার পিঠ বরাবর শক্ত ঘুষি দিয়ে ফের চিকিৎস করে, কথা বল বাস্টার্ড, না হলে এক্ষুনি তোকে জ্যান্ত কবর দিয়ে ছাড়বো। ছেলেটা ভয়ে ভয়ে নিজের ডান হাতটা উঁচিয়ে তুলে খানিকটা রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেই হাতের দিকে। তারপর কোনো কিছু না বলেই সেই হাতের কবজি চেপে ধরে পিছনে আনে ছেলেটা পিঠ বরাবর। ছেলেটা আবারও কাতরাতে শুরু করে ব্যথায়। অপরদিকে ক্যাম্পাসের ছাত্রদের বহিরাগতদের কেউ একজন এসে বেধড়ক মারধর করেছে, এমন একটা খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো ভার্সিটি ক্যাম্পাসে। এদিকে ওদিক থেকে বিভিন্ন পাতি নেতা সিনিয়র জুনিয়র ছুটে এলো তাদের ক্যাম্পাসের সম্মান বাঁচাতে। ক্যাম্পাসের এক সিনিয়র ভাই মহিবুল হাসান রিক্ত, তিনি খবর শোনা মাত্রই ছুটে এসেছেন। নিজের সকল কাজ ফেলে ওইদিকে ভার্সিটির বিভিন্ন দলবল হাতে লাঠি ব্যাট নিয়ে যে পড়েছিল সে এখন রওনা দিয়েছে কোথায়? বহিরাগতদের আগমনের পটাতে 3তলা বটতলায় আসতে না আসতেই সুঠামদেহী একজন ইচ্ছে মতো খাইশ মিটিয়ে ছেলে দুটোকে মেরেছে। ছেলে দুটো দাঁড়াবার সুযোগ অবধি পাচ্ছে না, আর পাবে বা কীভাবে? রৌদ্র কি সেই আর ওকে সুযোগ দিচ্ছে? ছেলেটার নাক মুখ কুচকে ফেলে লহু বইছে অবলীলায়। সে সাদা শার্টটা পরা, ছেলেটার শার্টটা সাদা রঙের, সেই কথাটি ইতিমধ্যে একেবারে নিরর্থক মনে হচ্ছে। তোর শার্টটা যে সফেদ রঙা,
এই যে বোঝা পর্দায় হয়ে পড়েছে এই মুহূর্তে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে এমন একটা দৃশ্য দেখে মুহূর্তেই থমকে দাঁড়ালো সকলে। ঋতু তো সঙ্গে সঙ্গে পাশে থাকা একজনের হাত থেকে মোটা লাঠিটা নিজ হাতেই তুলে নেয়। এরপর জোরালো কদমে এগিয়ে আসে রৌদ্রের কাছে। খানিকটা দূরত্বে দাঁড়িয়ে রৌদ্রের পিঠ বরাবর শক্তপোক্ত লাঠিটার একটা ঘা দিয়েই বসে রিক্ত। রৌদ্র খানিকটা নড়ে চড়ে উঠে এহেন আঘাতে দাঁতে দাঁত চেপে আগের ন্যায় বসেই রইল ছেলেটা। কিন্তু তার পায়ের নিচে পড়ে থাকা ছেলেটাকে ছাড়লো না একটুর জন্য। রিক্ত বেশ অবাক হলো রৌদ্রের এহেন ধৈর্য এবং শক্তি দেখে। সে খেকিয়ে উঠে বলে, ওই শালা, কে রে তুই? আমার ক্যাম্পাসে এসে আমার এই ছোট ভাইদের গায়ে হাত তুলস? ওই তাকা এদিকে। তোর এমন কথায় ঘাড় ঘুরিয়ে বাঁকিয়ে পেছনে ফিরে রৌদ্র। তার মুখটা সম্পূর্ণ দৃষ্টিগোচর হতেই থমকে গেল রিক্ত। হাতে থাকা মোটা সোটা লাঠিটাও বুঝি গড়িয়ে পড়ল অবহেলায়। মুখ থেকে তার অস্ফুটে বেরিয়ে এলো, ইফতেখার ভাই। রৌদ্র চমকায়নি একটু। সে আগের ন্যায় মুখটা ঘুরিয়ে নিচে পড়ে থাকা ছেলেটার হাত চেপে ঘুষি মারলো আরেকটা। তারপর ছেলেটার হাতের কবজি উল্টো দিকে ঘুরিয়ে ভেঙে ফেললো হাতটা। ছেলেটার বুঝি এহেন ব্যথায় চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলবার জোগাড়। ওদিকে রিক্ত এখনো হতবুল্ল হয়ে তাকে আছে রৌদ্রে দিকে। তার পেছনে থাকা ছেলেগুলো একযোগে এগিয়ে আসতে নিলেই তাদের সামনে সে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল রিক্ত। বাকিরা বেশ অবাকই হলো রিক্তের এমন কাণ্ডে। একজন তো বলেই বসলো, ভাই যাইতে দেন, এই পোলা তো আমাগো ক্যাম্পাসের পোলা, দুইটারে মাইরা ফেলাইতেছে। রিক্ত এবার ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। সবার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, জানে মারবে না কাউকে, এটাই ইফতেখার ভাইয়ের নিয়ম। ছেলেগুলো কিংকর্তব্য বিমুখ হয়ে তাকিয়ে রইল রিক্তর পানে। সকলের মনে একটা প্রশ্ন, কে এই ইফতেখার? রিক্ত এবার রৌদ্রের দিকে ছুটতে আসে। রৌদ্রের এক হাত চেপে ধরে অনুনয় করে বলতে থাকে, ভাই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন ভাই, না হলে সমস্যা হতে পারে আপনার। কে শোনে কার কথা? রৌদ্রের মাথায় বুঝি রক্ত চেপে বসেছে এই মুহূর্তে। রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর আবারও পা দিয়ে বেধড়ক মারতে থাকে জ্ঞানহারা ছেলেটাকে। রিক্ত এবার কোমর চেপে ধরে রৌদ্রের। ছেলেটার কাছ থেকে তাকে সরিয়ে আনতে আনতে বলে, না এবারও কাজ হলো না। রৌদ্র এক ঝটকায় রিক্তকে গা থেকে ছুঁড়ে ফেলে। রিক্তের পানে শক্ত চোখে তাকে খেকিয়ে উঠছে, খবরদার আমায় ছবি না। কথাটা বলেই সে আবারও হকস্টিকটা হাতে তুলে নেয়। জোরালো পায়ে যেই না ছেলেগুলোর দিকে এগোবে, ঠিক সেই সময় একজোড়া নরম হাত তাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল। রৌদ্র থমকায়। হাতের হকস্টিকটা খানিকটা গড়িয়ে পড়তেই সে আবারও শক্ত হাতে চেপে ধরে সেটা। রৌদ্র শক্ত মুখে বলতে নেয়, সান, প্লিজ থামো। আমার আমার ভীষণ ভয় হচ্ছে রৌদ্র। আমি সত্যিই ভয় পাচ্ছি তোমার এই রূপে। আমার আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তুমি একটু থামো না। রৌদ্র থমকে গেল এক মুহূর্তের জন্য। তার প্রতিটি নিঃশ্বাসের গতি বুঝি বেড়ে গেল কয়েক গুণ। বুকের ভেতরটায় কেমন যেন ঝিপঝিপ করছে এখন। রৌদ্র ধীরে ধীরে নিজের বুকের উপর লেপ্টে থাকা নরম হাত দুটোর দিকে তাকায়। তারপর কে জানে তার কি হলো, সে কেমন কিংকর্তব্য বিমুঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। কিয়ৎক্ষণ বাদে নিজের হাত থেকে হকস্টিকটা দূরে ছুঁড়ে ফেলে। মেয়েটার হাত দুটো আলতো করে বুকে থেকে সরিয়ে পেছনে ফিরে রৌদ্র। পেছনে ফিরতে আরেক দফা কেঁপে উঠে রৌদ্র নামক শক্তপোক্ত যুবকটা। অরিনের সারা মুখে লেপ্টে আছে কান্নার চাপ। চোখ দুটোতে এখনো নোনাধারা স্পষ্ট উপস্থিতি। নরম ওলাপি অধৈর্যরা কেমন কাঁপছে তিত্তির করে। হয়তো মেয়েটা কিছু বলতে চাচ্ছে তাকে। রৌদ্র এক কদম এগিয়ে আসে অরিনের নিকট। অমনি খানিকটা পিছিয়ে যায় অরিন। রৌদ্র হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। মেয়েটা তাকে এত ভয় পাচ্ছে এখন। অরিন খানিকটা দূরে দাঁড়িয়ে কাঁপছে। তার হাত পা গুলো কেন যেন থর থর করে কাঁপছে। হয়তো রৌদ্রের এহেন হিংস্রতা দেখে ভীষণ আতঙ্কিত হয়ে গেছে মেয়েটা। অরিন চোখ হুচ করে অশ্রু গড়িয়ে পড়তেই লাগলো। রৌদ্র অস্থির হয়ে গেল মেয়েটার কান্না দেখে। সে ছুটে এসে মেয়েটার ছোট্ট মুখখানা নিজের খসখসে দু হাতে তালুতে নিয়ে নেয়। নরম সুরে বলতে থাকে, হেই ডোন্ট ক্রাই জান বাচ্চা, আই এম সরি। আমি
কোনো কথাতেও থামছে না অরিনের কান্না। রৌদ্র এবার আরও বিচলিত হয়ে পড়ল। সে আর কিছু না ভেবে চট করে মেয়েটাকে পাজা করে তুলে নিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হতবাক হয়ে গেল। এতক্ষণ তাদের এমন কাণ্ডগুলোই দেখে যাচ্ছিল সবাই। সবাই হয়তো ভাবছে এটাই এতক্ষণের এই হিংস্র মানুষটা সামান্য একটা মেয়ের চোখের পানিতে এতটা গলি গেল। ভাবা যায় ব্যাপারটা। রৌদ্র অরিনকে কোলে তুলে গাড়ির দিকে এগোচ্ছে আর একের পর এক অনুনয় সুরে বলেই যাচ্ছে, সরি না জান বাচ্চা, প্লিজ কান্না থামা। দেখ আমার কষ্ট হচ্ছে তোর। এত শত কথাতেও কাজ হচ্ছে না তেমন। অরিন এখনো ফুপিয়ে যাচ্ছে আগের মতো। রৌদ্র গাড়ির কাছে আসতে অনেক তড়িঘড়ি করে ব্যাক সিটের দরজা খুলেই দিল। রৌদ্র অনিকের দিকে শক্ত চোখে তাকায়, খেকিয়ে উঠে বলে, তোকে না বলেছিলাম ও যেন বাইরে না বের হয়। তুই হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বাকিটা বলার আগেই তার চোখে পড়ে কোলে থাকা অরিনের দিকে। মেয়েটা কেমন ছলছল চোখে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাইকে বকছে বিধায় কষ্ট লাগছে তার। রোদ চট করে মুখের অভিব্যক্তিতে খানিকটা পরিবর্তন আনলো। তারপর আবারও অরিনের দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছে। ভাব এমন এই বুঝি হাউ মাউ করে কেঁদে উঠবে। রৌদ্র এবার অসহায় মুখে বলতে লাগলো, এই না না, কাঁদিস না সানশাইন। আমি তোর ভাইকে বকবো না, একটুও বকবো না। প্লিজ দোহাই লাগে, তুই কাঁদিস না। ওপাশে অনেক বেচারা হতবুদ্ধি ভাব নিয়ে তাকে আছে রৌদ্রের দিকে। কে বলবে এতক্ষণ এই ছেলেটাই কেমন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল ছেলে দুটোর উপর। রৌদ্র আর কথা না বাড়িয়ে মেয়েটাকে গাড়িতে বসায়, তারপর নিজেও তার পাশে বসে অনিককে বলে ওঠে, গাড়ি আমার হসপিটালে নিয়ে যা। অনিক মাথা দোলায়, ড্রাইভিং সিটে বসে আবারও মনোযোগ দেয় গাড়ি চালানোতে। প্রায় আধ ঘন্টা পর অনিকের গাড়ি থামায় রৌদ্র হসপিটালের গেটের কাছে। রৌদ্র ফটাফট নেমে আসে গাড়ি থেকে। তারপর মেয়েটাকে আগের মতো কোলে তুলে হাঁটা ধরে ভেতরের দিকে। অনিক গাড়ির ভেতরেই বসে আর চোখে তাকিয়ে দেখলো সবচা। পরক্ষণেই তার ঠোঁটের কোণে দেখা মিল এক চিলতে হাসির। ছেলেটা দু হাত বুকের কাছে বেঁধে গাড়ি সিটে হেলান দিয়ে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রাখলো। মনে মনে বলেই ফেলল, তোমাদের জুটি সারা জীবন অটুট থাকুক। রোজও অয়নকে নিজের কেবিনে নিয়ে আসে, অথচ এরই মাঝে তার দিকে হসপিটালের প্রতিটি মানুষ এভাবে তাকিয়েছিল যেন তারা কোনো ফিল্ম দেখছে। কিন্তু রোজও ওদের অমন চাহনিতেও তেমন কোনো পাত্তা না দিয়ে মেয়েটাকে কোলে তুলে নিজের মতো করে হেঁটে চলে এসেছে। রোজও অয়নকে নিজের ডেস্কের উপর বসায়, হাত দিয়ে ডেস্কের উপর সকল ফাইলগুলো খানিকটা সরিয়ে ফেলে আলগোছে। তারপরে মেয়েটা নুইয়ে রাখা মাথাটা আলতো করে নিজের বুকে চেপে ধরে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে অস্থির গলায় বলতে থাকে, প্লিজ জান বাচ্চা, এভাবে কাঁদিস না। তোর চোখে আমার জন্য ভয় দেখতে চাই না আমি। তুই একটু বোঝ সানশাইন, আমার সত্যি কষ্ট হচ্ছে তোর এমন হাব ভাবে। অরিন একদম পাথরের ন্যায় বসেই রইল, তার ভেতরে নেই কোনো উদ্বেগ। প্রায় মিনিট খানেক পেরোনোর পর অরিনকে একইভাবে বসে থাকতে দেখে ভেতরটা মোচড় দিয়ে উঠছে রোজর। সে তৎক্ষণাৎ মেয়েটার মুখটা নিজের দু হাতের আজলায় তুলে নেয়, কাপা কঞ্চে বলে উঠছে, তাকা আমার দিকে সানশাইন, প্লিজ তাকা, একটু দেখ আমার চোখের দিকে। প্লিজ এভাবে চুপ করে থাকিস না। না, অরিনটা এখনো আগের মতোই বসে। রৌদ্র এবার চট করে মেয়েটার পায়ের কাছে হাঁটু মেরে বসে পড়ল। অরিনের ঝুলিয়ে রাখা পা দুটো নিজের বুকে চেপে ধরে রৌদ্র ফের কাপা কঞ্চে বলতে লাগলো, তোর পায়ে ধরি বউজান, তবুও তুই প্লিজ এভাবে চুপ করে থাকিস না। তোর চুপ করে থাকা প্রতিটা মুহূর্ত বিষাক্ত কাঁটার ন্যায় বিধে আমার বুকে। তুই একটু দয়া কর আমার উপর, একটু কথা বল আমার সাথে সানশাইন, একটু কথা বল। কথাটা বলেই রৌদ্র বসা ছেড়ে খানিকটা উঁচু হয়, মেয়েটার হাত দুটো নিজের গালের উপর নিয়ে থাপ্পড় দিতে দিতে ফের বলে উঠছে, দরকার হয় তুই আমায় মার, মারতে মারতে একদম জানে মেরে ফেল, তবু আল্লাহর দোহাই লাগে বউজান, তুই আমার সাথে কথা বল প্লিজ সানশাইন। এই পর্যায়ে রৌদ্রর কণ্ঠ কেমন যেন মোটা হয়ে আসলো, হয়তো গলাটাও ধরে এসেছে তার। ছেলেটা অরিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ দুটো কেমন যেন ছলছল হয়ে আসে। সে তড়িঘড়ি করে নিজের দৃষ্টি লুকাতে তৎপর হলো। ঠিক তখনই
তার বুকে আশ্রয় পড়ল অরিন। দু হাতে ছেলেটার পিঠ খামচে ধরে মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন করলেন এমনটা? কি দরকার ছিল এতটা মারপিট করার? আপনার যদি কিছু হয়ে যেত? আমি 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 দেখেছি ওই ছেলেটা আপনার গায়ে লাঠি দিয়ে আঘাত করেছে, আর আপনার হাত দুটো ওইগুলো এখনো কেমন রক্তে ভিজে আছে। কেন এত হিংস্র হয়ে যান আপনি ডাক্তার সাহেব? আমি 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 প্রচুর ভয় পাচ্ছি আপনাকে। আমার চোখের সামনে এগুলো ভেসে উঠছে, তখনকার সেই ঘটনাগুলো। আমার আমার বুকটা কেমন কেমন কাঁপছে এখনো। রৌদ্র অরিনকে নিজের বুকে আরেকটু চেপে ধরে। তার চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছে নোনা ধারা। রৌদ্র আলগোছে আঙুলের সাহায্যে নিজের চোখের কানিজয় মুছে নিল। মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে ধরে আসা গলায় বলতে লাগলো, মাফ করে দে সানশাইন, আর কখনো তোর সামনে এমন কিছু করব না। অরিন সঙ্গে সঙ্গে রৌদ্রের বুক থেকে মাথা উঠায়, ফিকুচকে ছলছল চোখ জোড়া তার দিকে তাক করে কাদু কাদু গলায় বলতে ওঠে, তার মানে আমার অগোচরে আবারও করবেন? রৌদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে নিয়েও থেমে গেল তৎক্ষণাৎ। মেয়েটার দিকে তাকে জিভ কেচে বলে উঠছে, ইয়ে না, মানে করব না। অরিন তখন সাথে সাথে রৌদ্রের এক হাত উঠিয়ে নিজে মাথার উপরই রাখলো। শক্ত গলায় খানিকটা জোর দিয়ে বলল, আমায় ছুঁয়ে কথা দিন, আর কখনো এভাবে মারপিট করবেন না আপনি, কথা দিন। রৌদ্র পড়ল বিপাকে, তবুও মুখ একেবারে শান্ত তার। মেয়েটার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকে ভেজা চোখে হাসলো ছেলেটা। অরিনের মাথার উপর থেকে হাতটা নামিয়ে মেয়েটার গাল দুটোতে আলতো করে চেপে ধরে। তারপর অরিনের নাকের সঙ্গে নিজের নাকটা আলতো করে ঘষে দিয়ে বলে উঠছে, কথা দিচ্ছি আমার বউজানকে, আমি ইফতেখার এহসান রৌদ্র আর কোনোদিনও এভাবে মারপিট করব না, না আমার বউজানের সামনে আর না তার অলক্ষ্যে। অরিন এ পর্যায়ে বিজয়ী হাসলো, ফের ছেলেটাকে জড়িয়ে ধরলো গভীরভাবে। রৌদ্র মেয়েটাকে জড়িয়ে রাখলো বুকের সঙ্গে। অরিনের হাতটা যখন রৌদ্রের পিঠ বেয়ে খানিকটা উপরে উঠলো, অমনি রৌদ্রর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু ব্যথাতুর শব্দ। অরিন হকচকে উঠে তৎক্ষণাৎ রৌদ্র ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রৌদ্র মাথা নাড়িয়ে বলে উঠছে, কিছু না। রৌদ্রের এহেন কথা একেবারে বিশ্বাসযোগ্য মনে হলো না অরিনের। মেয়েটার চোখে মুখে স্পষ্ট লেপ্টে আছে অবিশ্বাসের ছাপ। অরিন তৎক্ষণাৎ মেয়েটাকে ঘুরিয়ে দাঁড় করায়। এ পর্যায়ে রৌদ্র কয়েকবার না করলেও শুনল না মেয়েটা। অরিন তড়িঘড়ি করে ডেস্ক থেকে নেমে রৌদ্রের সামনে এসে দাঁড়ায়। তারপর ব্যস্ত হাতে ছেলেটার পরনের শার্টের বোতামগুলো খুলতে লাগলো একে একে। রৌদ্র কয়েকবার বাদ সাধলো, শেষমেশ হার তাকে মানতেই হলো। অরিন নিজের কাজটা করে তবেই দম নিল। অরিন রৌদ্রের শার্টটা গা থেকে নামিয়ে দিল সযত্নে। রৌদ্রের উন্মুক্ত লোমহীন বুক, চওড়া কাজ, ফুলে ফেপে থাকা মাসেলগুলো দেখতে পায়। পরপর কয়েকটা শুকনো ঠোক গিল ভিজা। রৌদ্র আর চোখে তাকিয়ে দেখলো মেয়েটার অস্থিরতা। সে মুচকি হাসলো, দুষ্টু কঞ্চে বলল, যেটা পারো না সেটা করতে আসো কেন হানি? রৌদ্রের মুখে হুচ করে তুমি ডাক শুনতে বুকটায় একরাশ ভালো লাগায় ছেয়ে গেল অরিনের। সে লাজুক হাসলো খানিকটা, পরক্ষণই মুখে কপট ভাব এনে বলল, কে বলেছে আমি পারি না? আমি সব পারি। অরিনের এহেন আত্মবিশ্বাস দেখে ছোচ কামড়ে হাসি রৌদ্র। সে অরিনের কোমর চেপে ধরে খানিকটা এগিয়ে আনে তার দিকে। অরিন ভার হয়ে আসা চোখ দুটো কোনো মতে মেলে তাকিয়ে আছে রৌদ্রের পানে। রৌদ্র কেমন দুষ্টু কঞ্চে বলল, আমার সামান্য বুক দেখিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলা হানি, সেখানে বাকিটা দেখলে। রৌদ্রের এমন লাগামহীন কথায় কান দুটো ছাঁচা করে উঠে অরিনের। ইস, লোকটা কি ভয়ঙ্কর কথাবার্তা না বলে। অরিন তৎক্ষণাৎ নিজের মুখটা নুইয়ে ফেলে লজ্জায়, তাকাতে পারছে না মেয়েটা। ইস, এই মুখ বুঝি আজ আর দেখানো যাবে না কাউকে। রৌদ্র আলতো হেসে মেয়েটার নুইয়ে রাখা মাথা বরাবর ঠোঁট ছোঁয়ায়। বেশ খানিকটা সময় নিশ্চিত হয়। তোর সকল লজ্জার অবসান আমার হাতে হোক সানশাইন। অরিন মাথা নিচু রেখে লাজুক হাসল। কিয়ৎক্ষণ বাদে কিছু মনে পড়ার ভঙ্গিতে সে রৌদ্রের হাতের বাঁধন থেকে সরে এলো, ব্যস্ত হয়ে বলতে লাগলো, দেখি আপনার পিঠটা আমার দিকে ঘুরিয়ে দাঁড়ান তো। রৌদ্র ফ্রু উঁচিয়ে চাইল অরিনের দিকে, ছোচ কামড়ে কিছু একটা ভেবে বলে, তোর দেখতে হবে না, আমি অন্য কাউকে দিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেব। না। এর উত্তর বুঝি মোচেও পছন্দসই হলো না অরিনের। সে এক প্রকার গো ধরেই বলতে লাগলো,
আমি না পারলেও আপনি আছেন কি করতে। আপনি আমায় শিখিয়ে দেবেন, আমি সেই মোতাবেক ঔষধ লাগিয়ে দিব। নাকি আমায় বিশ্বাস করতে পারছেন না আপনি? রৌদ্র এক পর্যায়ে ঠোঁটের সামনে হাত এনে ভরাট কণ্ঠে বলল। নিজের চাইতেও বেশি বিশ্বাস করি তোকে। অরিন গাল ভর্তি হাসি দিল, বলল। তাহলে আর কি, চলুন পেছনে ঘুরুন। রৌদ্র এবার অরিনের হাতটা ধরে নিজের কাছে টেনে আনে। অরিনের কোমরে এক হাত রেখে অন্য হাত মেয়েটার গালে তুলে দৃঢ় কণ্ঠে বলে। আগে কথা দিয়ে তুই ঘাবড়াবি না, ইভেন একটুও কাঁদবি না। যদি এমন কথায় রাজি থাকিস তাহলেই তোর হাতে ট্রিটমেন্ট নেব, আদারওয়াইজ নো। অরিন কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। পরক্ষণে কি মনে করে যেন রাজি হয়ে গেল ফটাফট। রৌদ্র এক ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরল। অমনি হাতকে উঠল অরিন। ছেলেটার পিঠ বরাবর মোটা হয়ে ফুলে গেছে বেশ খানিকটা জায়গা, কিছু কিছু জায়গা তো ফেটে গেছে, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে খানিকটা। অরিনের ফের মাথা ঘুরে উঠল। মেয়েটা যে ব্লাড দেখতে পারে না। অরিন মাথায় হাত দিয়ে ঝিমুতেই লাগলো। চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে আসলো ক্রমাগত। রৌদ্র হয়তো টের পেল কিছুটা। সে ছট করে পেছনে তাকাতেই মেয়েটার এহেন অবস্থা দেখে বিচলিত হলো। তড়িঘড়ি করে মেয়েটাকে নিজের বুকে চেপে ধরে আলতো করে তার গালে হাত দিয়ে চাপড় মারতে মারতেই বলল। জান বাচ্চা, হেই তাকা আমার দিকে। উফ, কে বলেছিল তোকে এসব দেখতে? হেই মেয়ে। বেশ কিছুক্ষণ ডাকার পরে অরিন ধীরে ধীরে চোখ মেলে রৌদ্রকে মুখের উপর এভাবে ঝুঁকে থাকতে দেখে চোখ দুটো ফের সচল হয়ে আসে তার। সে কান্না করতেই নিবে, অমনি তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে রৌদ্র গভীরভাবে ভীষণ আশ্লেষে হুইচ করে। এমন হওয়ায় অরিন কেঁপে উঠছে খানিকটা। সে তার কাঁপা কাঁপা হাত দুটো ধীরে ধীরে উঠিয়ে আনে রৌদ্রের পিঠ বেয়ে ঘাড়ের উপর, তারপর আলতো করে চেপে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র মেয়েটার কোমর চেপে তাকে খানিকটা উঁচিয়ে তুলে। অরিনের পা দুটো খানিকটা ঝুলে পড়লো এহেন কাণ্ডে। রৌদ্র খানিকক্ষণ বেশ খানিকটা সময় নিয়ে তারপর ছাড়লো মেয়েটার নরম অধৈর্যগল। অরিন ছাড়া পেয়ে হাঁপাচ্ছে বুকের ওপর হাত দিয়ে। রৌদ্র বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল। ছিচ কাতুনে একটা। বিড়বিড় করে এই কথাটা বলাও বেশ কানে এলো অরিনের। মেয়েটা সঙ্গে সঙ্গে ফিউ কুচকায় রৌদ্রের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে উঠছে। কি বললেন? আমি বাকিটা আর বলতে দিলি তো? রৌদ্র আবারও ঠোঁট জোড়া দখল করেই নেয় মেয়েটার। এবার যেন খানিকটা জোরালোভাবে আঁকড়ে ধরেছে মেয়েটার অধর। রৌদ্র বেশ আশ্লেষে ব্যস্ত মেয়েটার নরম অধর যুগলের উপর কর্তৃত্ব ফলাতে। একটু পর মেয়েটার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আবারও কামড়ে ধরে সেই ঠোঁট জোড়া। এন কাণ্ড চলল বেশ কিছুক্ষণ। রৌদ্র এবার আলতো করে মেয়েটার ঠোঁটের নিচটা কামড়ে ধরে, তারপর সেটা ছেড়ে দিয়ে খানিকটা শুষিয়ে নেয়। আবারও চোটটা নিজের উষ্ঠপুরের মাঝে টেনে নেয় পাগল ছেলেটা। রোদের এমন পাগলামিতে অতিষ্ঠ অরিন। নিজেকে এখন কেমন পাগল পাগল লাগছে তার। নিঃশ্বাস হয়ে এসেছে ক্ষণ। রৌদ্র অরিনের উষ্ঠপোট ছেড়ে দিয়ে তার কণ্ঠদেশে মুখ গুজে সেথায় মৃদু নাক ঘষে দিতেই অরিনের মুখ থেকে বেরিয়ে আসে মৃদু চিৎকার। রৌদ্র খানিকটা হাসল। অরিনের ঘাড় চেপে কণ্ঠদেশে মুখ গুজে রাখলো কিয়ৎক্ষণ। অরিন এবার ধীরে ধীরে রৌদ্রের উন্মুক্ত লোমহীন বুকের উপর ধীরে ধীরে আঙুল বুলাতেই থাকে। রৌদ্র চট করে চোখ দুটো মেলে তাকায়। অরিনের এহেন স্পর্শে তার শরীরের প্রতিটি লোম খুব দাঁড়িয়ে গেল বুঝে। ছেলেটা পরপর শুকনো ঠোক গেল রয়েছে। অরিনের কণ্ঠদেশ থেকে মুখ তুলে অরিনের মুখপানে তাকাতেই থমকে গেল রৌদ্র। কি দেখছে সে? মেয়েটার চোখে মুখে কেমন অন্যরকম মাদকতা লিপটে আছে, যেন খুব করে চাইছে সে রৌদ্রকে। রৌদ্র শুষ্ক ঠোক গিলে অরিনকে নিজের বাহুডোর থেকে নামাতে নিলেই ভাত সাধল অরিন। ছেলেটার হাত শক্ত হাতে চেপে ধরে অরিন। রৌদ্র বেশ সরু চোখে তাকায় অরিনের দিকে, সময় নিয়ে বলে। বউজান তুই। রৌদ্রের কথার মাঝে তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে অরিন। রৌদ্র বেশ অবাকই হলো মেয়েটা এমন কাঁদছে। অরিন ধীরে ধীরে রৌদ্রকে জড়িয়ে ধরে নিজের সঙ্গে। রৌদ্র বুঝি এবার পাগল হবার জোগাড়। এমনিতেই সে ধৈর্যহীন হয়ে যায় মেয়েটার আশেপাশে এলে, তার উপর আজকে মেয়েটার এমন নিঃশব্দ আহ্বান যেন আরেক দফা ধৈর্যহীন করছে তাকে। অরিন কিয়ৎক্ষণ বাদে রৌদ্রের বুক থেকে মাথা উঠায়, তারপর ছেলেটার দিকে তাকিয়ে আবেদনময়ী হাসলো খানিকটা। রৌদ্রের বুক কেঁপে উঠছে অরিনের এমন হাসি দেখে।
অরিন ধীরে ধীরে রৌদ্রের গালের উপর হাস রাখে, বারবার ঠোঁট ছোঁয়ায়। রৌদ্র আবেশে চোখ দুটো বন্ধ করে পরক্ষণেই নিজের মুখটা এগিয়ে এনে রৌদ্রের গাল। অরিন এবার নিজের ঠোঁট দুটো রৌদ্রের অন্য গালের ছোঁয়ায়, তারপর কপালে, নাকে, থুতনিতে। অরিনের করা প্রতিটি স্পর্শ বেশ গভীরভাবে অনুভব করছে রৌদ্র। চোখ দুটো ধীরে ধীরে মেলে তাকায় অরিনের দিকে। তার চোখে মুখে স্পষ্ট লেপ্টে আছে একরাশ মাদকতা। অরিন ঠোঁট কামড়ে হাসলো। রৌদ্রর কোল থেকে নেমে রৌদ্রের এক হাত টেনে তাকে কেবিনের বড় সোফা এনে বসিয়ে দিল। রৌদ্র কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে এলো মেয়েটার সাথে সাথে। অরিন রৌদ্রকে সোফায় বসায়, তারপর সে নিজেও রৌদ্রের কোলের উপর উঠে বসে। রৌদ্র নিঃসালো দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিন মুচকি হেসে রৌদ্রের দিকে এগোয় ধীরে ধীরে। রৌদ্রের কণ্ঠদেশে মুখ গুজতেই খানিকটা শিউরে উঠে রৌদ্র। ছেলেটা তৎক্ষণাৎ নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। তার হাত দুটো উঠে আসে অরিনের কোমরের উপর। অরিন রৌদ্রের কণ্ঠদেশে মৃদু কামড় বসায়। রৌদ্রের মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে,